প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা একাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স এর ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। বিগত 4 বছরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। এমসিকিউ এবং এসিকিউ এই সমস্ত প্রশ্নের আমরা প্রশ্ন এবং উত্তর যে কোশ্চেনগুলি বোর্ডে পড়েছে আমরা দেখতে পাচ্ছি 2014 সাল। 2014 সালে নিউ সিলেবাস 2014 সালে আমাদের যে কোশ্চেনগুলি পড়েছিল সেই কোশ্চেনগুলি আমরা প্রথমে আলোচনা করে নিই। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র না স্থিতিশীল শাস্ত্র? উত্তর হবে গতিশীল শাস্ত্র। রাষ্ট্রবিজ্ঞান এর শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন গার্নার। এরিস্টটল একজন ডেস দার্শনিক? গ্রিক, জার্মান না রোমান? গ্রিক দার্শনিক। এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখক লাক্সকি। নেশন শব্দটি এসেছে ডেস শব্দ নেশিও থেকে, ল্যাটিন শব্দ নেশিও থেকে। আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখ তলোয়ার, বলেছেন লর্ড কার্জন। বাংলাদেশের বাঙালিরা একটি জাতি না জাতি নয়? জাতি। রাজনৈতিক সচেতনতা একটি জাতির প্রধান উপাদান। বিদেশিদের ডেস অধিকার থাকে না? রাজনৈতিক অধিকার থাকে না। ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় ডেস বছর বয়সে? 18 বছর বয়সে। ডেসে রাষ্ট্রপতি শাসিত সরকার রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার রয়েছে। বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা 28টি। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণাপত্রটি গৃহীত হয় 1948 সালে। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয় ড্যাশ সংবিধান সংশোধনের দ্বারা? 25তম, 42তম না 44তম? উত্তর হবে 42তম। এরপরে এদিকে যে কোশ্চেনগুলো আছে আমরা দেখছি যে ভারতের ডেশ ব্যবস্থা আছে, বহুদলীয় ব্যবস্থা আছে। ভারতের একটি জাতীয় দল হলো বিজেপি। ভারতে রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন। জাতীয় দল হতে গেলে ভারতের রাজনৈতিক দলকে অন্তত ডেশ রাজ্যের স্বীকৃতি পেতে হবে? 4টি রাজ্যের স্বীকৃতি পেতে হবে। সিটু একটি রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী না সিএওবি উভয়ে? না, সিটু হচ্ছে একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। রাজনৈতিক ক্ষমতা দখল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটি লক্ষ্য নয়। রাজনৈতিক ক্ষমতা দখল হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কিন্তু লক্ষ্য নয়, তাদের লক্ষ্য হচ্ছে চাপ সৃষ্টি করা। ড্যাশ হলেন সরকারের উপর চাপ সৃষ্টি করাই হচ্ছে রাজনৈতিক ক্ষমতা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির লক্ষ্য। ড্যাশ হলেন নারীর ভোটাধিকারের প্রবক্তা, জন স্টুয়ার্ট মিল। ভারতে নির্বাচন কমিশন নিয়োগ করেন রাষ্ট্রপতি। ভারতের নির্বাচন কমিশনকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল হলো 4 বছর, 5 বছর না 6 বছর? 6 বছর। ব্যালটের ব্যবহার ছাড়াও ভারতের ডেসের মাধ্যমে ভোট গৃহীত হয় ইভিএম এর মাধ্যমে, অর্থাৎ বৈদ্যুতিন ভোট যন্ত্রের মাধ্যমে। এখানে শর্ট কোশ্চেন রয়েছে, শর্ট কোশ্চেনগুলো আমরা পড়ব। পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? না মধ্যযুগের। পলিটিক্স শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? না পোলিস থেকে এসেছে। পলিটিক্স শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? না গ্রিক শব্দ পোলিস থেকে, POLIS, পোলিস থেকে এসেছে। মধ্যযুগের 2জন রাজনৈতিক চিন্তাবিদের নাম করো। মধ্যযুগের 2জন রাজনৈতিক চিন্তাবিদের নাম হলো অগাস্টাইন এবং একুইনাস। কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ? কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ? না রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বোলের মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ। রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো। আচরণবাদের 2জন প্রবক্তার নাম লেখো। আচরণবাদের 2জন প্রবক্তার নাম হলো
রবার্ট ডাল এবং ডেভিড ইস্টন। রবার্ট ডাল এবং ডেভিড ইস্টন। কাদের মতে রাষ্ট্র শ্রেণী শাসনের যন্ত্র? কাদের মতে রাষ্ট্র শ্রেণী শাসনের যন্ত্র? কাদের মতে রাষ্ট্র শ্রেণী শাসনের যন্ত্র? না মার্ক্সবাদীদের মতে। মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র শ্রেণী শাসনের যন্ত্র। রাষ্ট্রের যে কোনো 5টি উপাদান উল্লেখ করো। রাষ্ট্রের যে কোনো 5টি উপাদান। রাষ্ট্রের মূল 4টি উপাদান হচ্ছে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমকতা। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমকতা এবং স্থায়িত্ব। রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো। রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো। রাষ্ট্রের সার্বভৌমিকতা রয়েছে কিন্তু অন্যান্য সংঘের সার্বভৌমিকতা নেই। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগ মতবাদের একটি সমালোচনা উল্লেখ করো। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগ মতবাদের একটি সমালোচনা উল্লেখ করো। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগ মতবাদের একটি ত্রুটি বা সমালোচনা হলো বল প্রয়োগ কখনোই রাষ্ট্রের ভিত্তি হতে পারে না। বল প্রয়োগ কখনোই রাষ্ট্রের ভিত্তি হতে পারে না। দার্শনিক গ্রিনের মতে রাষ্ট্রের ভিত্তি হলো জনগণের সম্মতি, পাশবিক বল নয়। জনগণের সম্মতিই হচ্ছে রাষ্ট্রের ভিত্তি, পাশবিক বল নয়। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য কি? রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য হলো যে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। জাতীয়তাবাদের সপক্ষে একটি যুক্তি দাও। জাতীয়তাবাদের সপক্ষে একটি যুক্তি হলো আদর্শ জাতীয়তাবাদ জাতির সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে। আদর্শ জাতীয়তাবাদ জাতির সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে। বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? না, যে জাতীয়তাবাদে নিজ জাতির সম্পর্কে গর্ববোধের পাশাপাশি অন্য জাতির প্রতি ঘৃণার মনোভাব প্রকাশিত হয় তাকে বিকৃত জাতীয়তাবাদ বলা হয়। তাহলে বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝায় বা বিকৃত জাতীয়তাবাদ কি? না, যে জাতীয়তাবাদে নিজ জাতির সম্পর্কে গর্ববোধের পাশাপাশি অন্য জাতির প্রতি ঘৃণার মনোভাব প্রকাশিত হয় তাকে বলা হয় বিকৃত জাতীয়তাবাদ। দুনিয়ার মজদুর এক হও কার উক্তি? এটি হচ্ছে লেনিনের উক্তি। দুনিয়ার মজদুর এক হোক কার উক্তি? লেনিনের উক্তি। আন্তর্জাতিকতাবাদের উদ্ভবের পশ্চাতে একটি প্রধান কারণ উল্লেখ করো। আন্তর্জাতিকতাবাদের উদ্ভবের পশ্চাতে একটি কারণ উল্লেখ করো। উগ্র ও বিকৃত জাতীয়তাবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসাবে আন্তর্জাতিকতাবাদের উদ্ভব হয়েছে। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনার একটি সীমাবদ্ধতা হল পরাধীন জাতীয়তাবাদী জাতীয়তাবাদী আন্দোলনের যে একটি প্রগতিশীল ভূমিকা রয়েছে তা রবীন্দ্রনাথ পুরোপুরি উপলব্ধি করতে পারেননি। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্র ভাবনার একটি সীমাবদ্ধতা হল পরাধীন দেশগুলির জাতীয়তাবাদী আন্দোলনের যে একটি প্রগতিশীল ভূমিকা রয়েছে তা রবীন্দ্রনাথ পুরোপুরি উপলব্ধি করতে পারেননি। নাগরিক কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? নাগরিক কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? না, নাগরিক কথাটির উৎপত্তি হয়েছে নগর শব্দ থেকে। ভারতে নাগরিকতা অর্জনের একটি পদ্ধতি উল্লেখ করো। ভারতে নাগরিকতা অর্জনের একটি পদ্ধতি উল্লেখ করো। ভারতে নাগরিকতা অর্জনের একটি পদ্ধতি হলো জন্মসূত্র। জন্মসূত্রে নাগরিকতা পাওয়া। ভারতে নাগরিকতা বিলুপ্তির একটি কারণ উল্লেখ করো। ভারতে নাগরিকতা বিলুপ্তির কারণ হলো কোনো ভারতীয় নাগরিক স্বেচ্ছায় তার নাগরিকত্ব ত্যাগ করতে পারেন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি ধরনের রাজনৈতিক ব্যবস্থার অঙ্গ? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার অঙ্গ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার অঙ্গ।
ভারতের দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লিখো। ভারতবর্ষে দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম হলো তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে এডিএমকে। রাজনৈতিক দলের একটি কাজ উল্লেখ করো। রাজনৈতিক দলের কাজ হলো নির্বাচনে অংশগ্রহণ করা। রাজনৈতিক দলের একটি কাজ উল্লেখ করো। রাজনৈতিক দলের কাজ হলো নির্বাচনে অংশগ্রহণ করা। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সপক্ষে একটি যুক্তি দাও। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সপক্ষে একটি যুক্তি দাও। সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের সপক্ষে যুক্তি হল গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার অপরিহার্য। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার অপরিহার্য। সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও। সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বিপক্ষে একটি যুক্তি হল জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতার অভাব থাকায় ভোটদান প্রক্রিয়া সম্পূর্ণ সাফল্য লাভ করতে পারে না। জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতার অভাব থাকায় ভোটদান প্রক্রিয়া সম্পূর্ণ লাভ করতে পারে না। ভারতে কোন সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? ভারতে কোন সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? ভারতে 1942 সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতে 1942 সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 2014 কোশ্চেন আমরা আলোচনা করলাম, এমসিকিউ এবং এসিকিউ। এরপর আমরা 2015 কোশ্চেনে চলে যাব। 2015 কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর হবে এরিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? না, রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান কি একটি প্রগতিশীল বিজ্ঞান? রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন? না, লর্ড ব্রাইস। লর্ড ব্রাইস বলেছেন রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান। পরে কোশ্চেন, পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখককে? লিপম্যান। পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখক লিপম্যান। রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ বিজ্ঞানের শাখা? সামাজিক বিজ্ঞানের শাখা। ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন বিদেশি। ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন বিদেশি। ভারতে আছে ড্যাশ এক নাগরিকত্ব। ভারতে আছে ড্যাশ এক নাগরিকত্ব। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি। 1950 সালের 26 জানুয়ারি। ভারতীয় সংবিধানের রূপকার হলেন জওহরলাল নেহরু। ভারতীয় সংবিধানের রূপকার, এটা ভুল আছে, ভারতীয় সংবিধানের রূপকার হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? না, খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয় 42তম সংশোধনে। এককেন্দ্রিক সরকার আছে যুক্তরাজ্যে। সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে আইনসভার কাছে। সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে আইনসভার কাছে। ভারতে নাগরিকগণের জন্য ড্যাশ মৌলিক অধিকার স্বীকৃত? 6টি মৌলিক অধিকার স্বীকৃত। মানবাধিকার ক্ষুণ্ণ হলে রক্ষা করে মানবাধিকার কমিশন। দল ব্যবস্থা অপরিহার্য গণতন্ত্রে, একনায়কতন্ত্রে, রাজতন্ত্রে না অভিজাততন্ত্রে? গণতন্ত্রে। সর্বপ্রথম দল প্রথার উদ্ভব ঘটে আমেরিকায়। ড্যাশ একটি আঞ্চলিক দল? এআইএডিএমকে। ভারতীয় সংসদে বর্তমানে বিরোধী দলটির নাম কি? কংগ্রেস। ডিএমকে একটি ড্যাশ দল? ভাষাভিত্তিক দল। ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেন? ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন সুভাষচন্দ্র বসু।
ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন জওহরলাল নেহরু। ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের ওপরে। মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স ছিল 21 বছর। ভারতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয় 1952 খ্রিস্টাব্দে। মুখ্য নির্বাচন কমিশনারকে তার কর্ম থেকে অপসারিত করতে পারেন রাষ্ট্রপতি। এবারে আমরা একের দাগের কোশ্চেনগুলো আলোচনা করব, অর্থাৎ এখানে যে 1 নম্বরে যে কোশ্চেনগুলো পড়েছে ওই কোশ্চেনগুলো আমরা এখানে আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম বলো না। গার্নার এবং ব্লুমসলি। কার মতানুসারে রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলোচনা। কার মতানুসারে রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলোচনা না রবার্ট ডালের মতানুসারে রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলোচনা। রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম লেখো। দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম হচ্ছে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি ও মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। উদারনৈতিক দৃষ্টিভঙ্গি এবং মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। ইউএনইএসসিও এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম লেখো। পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম হলো এরিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তার নাম লিখো। রাষ্ট্রবিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তা হলেন বার্কলে এবং মেটল্যান্ড। জাতীয়তাবাদের একটি গুণ উল্লেখ করো। জাতীয়তাবাদের একটি গুণ হলো আদর্শ জাতীয়তাবাদ জাতির সার্বজনীন বিকাশে সাহায্য করে। আদর্শ জাতীয়তাবাদ জাতির সার্বজনীন বিকাশে সাহায্য করে। জাতীয়তাবাদের একটি ত্রুটি উল্লেখ করো। জাতীয়তাবাদের একটি ত্রুটি হলো উগ্র জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের জন্ম দেয়। ন্যাশনালিজম গ্রন্থের লেখকের নাম লিখো। ন্যাশনালিজম গ্রন্থের লেখকের নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে একটি যুক্তি দাও। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে একটি যুক্তি দাও। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তিটি হলো একটি মাত্র জাতি একটি নির্দিষ্ট রাষ্ট্রীয় সীমানার মধ্যে বসবাস করলে সেই জাতির জাতীয় গুণাবলীর পরিপূর্ণ বিকাশ লাভ সম্ভব হয়। অথবা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তিটি হলো এই জাতীয় অধিকারের বাস্তব প্রয়োগ অসম্ভব এবং বিশ্বায়নের যুগে তা কাম্য নয়। বিভিন্ন প্রকার জাতীয়তাবাদের নাম উল্লেখ করো। আদর্শ জাতীয়তাবাদ এবং বিকৃত জাতীয়তাবাদ। আদর্শ জাতীয়তাবাদ এবং বিকৃত জাতীয়তাবাদ। লিখিত ও লিখিত সংবিধানের দুটি পার্থক্য লেখো। লিখিত ও লিখিত সংবিধানের পার্থক্য হলো লিখিত সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় প্রকৃতির, অপরদিকে অলিখিত সংবিধান হচ্ছে তুলনামূলকভাবে সুপরিবর্তনীয়। লিখিত সংবিধান দুষ্পরিবর্তনীয়, অলিখিত সংবিধান সুপরিবর্তনীয়। লিখিত সংবিধানে নাগরিকের অধিকার ও ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে কাজ করে। কিন্তু সংবিধান অলিখিত হলে নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হলেও তেমনভাবে প্রতিবাদ করতে পারা যায় না। সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানে একটি করে উদাহরণ দাও।
সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হলো ব্রিটেন, আর দুষ্পরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ। সুপরিবর্তনীয় সংবিধান হলো গ্রেট ব্রিটেন বা ব্রিটেন, এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের সংবিধান সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়ের মধ্যে সমন্বয় বিধান করেছেন কে? সমন্বয় বিধান করেছেন কে? ভারতের সংবিধান সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করেছেন কে? না কেসি হোয়ার বিধান করেছে। কে বলেছেন? না কেসি হোয়ার বলেছেন। এমন একটি দেশের নাম করো যেখানে অলিখিত সংবিধান রয়েছে। এমন একটি দেশের নাম করো যেখানে অলিখিত সংবিধান রয়েছে। ব্রিটেন। কোন সালে গণপরিষদ গঠিত হয়েছিল? 1946 সালে গণপরিষদ গঠিত হয়েছিল। গণপরিষদের প্রধান কাজ কি ছিল? গণপরিষদের প্রধান কাজ ছিল ভারতের জন্য এমন একটি খসড়া সংবিধান তৈরি করা যা সামাজিক বিপ্লবের চরম লক্ষ্যকে পূর্ণ করবে। পশ্চিমবঙ্গের দুটি রাজনৈতিক দলের নাম লিখো। পশ্চিমবঙ্গের দুটি রাজনৈতিক দলের নাম হলো তৃণমূল এবং সিপিআইএম। ভারতের দুটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম লেখো। ভারতের দুটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম হলো এআইটিইউসি এবং সি2। ভারতের সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের পক্ষে একটি যুক্তি দাও। ভারতের সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের পক্ষে একটি যুক্তি দাও। যুক্তিটি হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাফল্যের জন্য সার্বজনীন ভোটাধিকার স্বীকৃতি হওয়া প্রয়োজন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাফল্যের জন্য সার্বজনীন ভোটাধিকার স্বীকৃত হওয়া প্রয়োজন। ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ব্যর্থতার দুটি কারণ লিখো। ব্যর্থতার কারণগুলি হলো ভোটদাতাদের ভোটদানের নৈতিকতার অভাব এবং নাগরিকদের ভোটদানে নির্লিপ্ততা। ভারতের নির্বাচন কমিশনের একটি প্রধান কাজ উল্লেখ করো। ভারতের নির্বাচন কমিশনের প্রধান কাজ হলো সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া গঠন ও তা পরিচালনা করা। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া গঠন ও তার পরিচালনা করা। এই ছিল আমাদের 2015 সালের কোশ্চেন। এবার আমরা যে কোশ্চেনটা আলোচনা করব 2016 এবং 17। 2016 এবং 17 জন্য আমরা একটা আলাদা ভিডিও করি, কারণ এই ভিডিওটা অনেকটা বেড়ে যাচ্ছে।